এমপি আনারের লাশের টুকরা খুঁজতে কসাই জিহাদকে নিয়ে ভাঙড়ের কৃষ্ণমাটিতে কলকাতার সিআইডি। ঢাকায় ৩ জন ৮ দিনের রিমান্ডে। আজিজ বেনজির কাউকে প্রোটেকশন দেবে না সরকার, বলেছেন ওবায়দুল কাদের। ক্ষমতাসীনদের প্রশ্রয়েই তাদের এত অপকর্ম, দাবি বিএনপি। বহুতল ভবনে ঘুরে দাঁড়াবে আগুনে পোড়া বঙ্গবাজার, কাল ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। ৩ বছরের মধ্যে দোকান বুঝিয়ে দেওয়ার আশ্বাস। আরও চড়েছে পেঁয়াজ, আদা, রসুনের বাজার। গরুর মাংসে ফের অস্বস্তি, কিছুটা কমতির দিকে মুরগি, মোটা চাল ও সবজির দাম। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এমপি আনোয়ারুল আজিম আনারের লাশের টুকরা খুঁজতে কসাই জিহাদকে নিয়ে ভারতের কৃষ্ণমাটিতে কলকাতা সিআইডি। এদিকে এই হত্যার ঘটনায় ঢাকায় নিখোঁজ মামলা ও কলকাতায় হত্যা মামলায় 4 জনকে রিমান্ডে নিয়েছে দুদেশের পুলিশ। ঢাকার সিএমএম আদালত 3 জনকে 8 দিনের রিমান্ড দিয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের বারাসাত জজ কোর্ট কসাই জিহাদকে দিয়েছে 12 দিনের রিমান্ড। এদিকে এমপি আনারকে হানি ট্র্যাপে ফেলা শিলাস্তি কান্নায় ভেঙে পড়েন আদালতে, নির্দোষ দাবি করেন নিজেকে। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতার সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাটে গিয়েছিলেন তার সিসিটিভি ফুটেজে দেখা যায় তার সাথে ছিলেন সহযোগী ফয়সাল ও শিমুল ভুইয়া, কিন্তু সেখান থেকে জীবিত ফেরা হয়নি আনারের। ফুটেজ বলছে 13 মে দুপুর 2:51 সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে ঢোকেন এমপি আনার। কয়েক ঘন্টা পর বের হয়ে আসেন শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ। তার হাতে ছিল একটি লাগেজ। এরপর তার সঙ্গে পলিথিনের ব্যাগ হাতে বের হন আরেকজন। দরজা লক করে অন্যরা বেরিয়ে গেলেও দেখা যায়নি আনারকে। এমপি আনারকে হত্যার অভিযোগে শুক্রবার কলকাতার বারাসাত আদালতে তোলা হয় কসাই জিহাদকে। তার দেয়া তথ্যে গোয়েন্দারা জানান এ হত্যার মূল পরিকল্পনাকারী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান। তার নির্দেশেই তিনিসহ 4 জন এমপি আনারকে ফ্ল্যাটে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর সত্যি কসাইয়ের কাজই করেন জিহাদ। এমপি আনারের শরীর থেকে মাংস এবং হাড় আলাদা করেন। এরপর পরিচয় নষ্ট করতে মাংসকে কিমা করে তা প্লাস্টিকের ব্যাগে রাখা হয়, আর হাড়গুলোকে ছোট ছোট টুকরো করে কলকাতার বিভিন্ন অঞ্চলে ফেলে দেওয়া হয়। এদিকে এমপি আনার নিখোঁজের ঘটনায় গত বুধবার গ্রেপ্তার হওয়া 3 আসামিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ডিবি পুলিশ। শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত অভিযুক্ত আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজিকে 8 দিনের রিমান্ড দেন। অপহরণের একটা মামলা করা ছিল, সেই অপহরণ মামলায় আজকে 3 আসামিকে রিমান্ডের আবেদন করছেন। 10 দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে 8 দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছে। আদালতে তোলার পর শিলাস্তি রহমান কান্নায় ভেঙে পড়েন। তার পক্ষে আইনজীবী না থাকায় নিজেই আদালতকে বলেন, ওই বাসায় আমি ছিলাম, তবে ঘটনা সম্পর্কে কিছু জানা নেই। এমপি আনারকে হানি ট্র্যাপে ফেলতে শিলাস্তি রহমানকে ব্যবহার করা হয়েছে কিনা তা তদন্তের বিষয় বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। যদি 164 করে যাকে টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে আইনে কি তার আইনগত শাস্তি হবে না, তাহলে সাক্ষী হিসেবে তাকে নিলে মামলাটা বরং শক্ত হবে। বাবার হত্যাকারীর বিচারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। আমার চোখের পানি, আল্লাহ এর বিচার করবে। আল্লাহ অবশ্যই আছে, আল্লাহ বিচার করবে। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। সাবেক সেনাপ্রধান কিংবা আইজিপি, অপরাধী যত প্রভাবশালী হোক, সরকার কাউকে প্রোটেকশন দেবে না, বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, কেউ অপরাধ অপকর্ম করতে পারে, সরকার শাস্তি দেওয়ার সৎ সাহস দেখিয়েছে, সেটাই বিষয়। নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা এখন বেসামাল, এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। দাবি করেন, আওয়ামী লীগ ক্ষমতা অর্জন করেছে, দখল করেনি। তাইমুর রশিদের রিপোর্ট। 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, অপরাধীকে শাস্তি দেওয়ার সৎ সাহস আওয়ামী লীগের আছে।
এ ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে অটল শেখ হাসিনা। অপরাধ করলে কেউ পার পাবে না বলেও হুঁশিয়ারি তার। অপরাধ করে কেউ পার পাবে, বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন। সেখানে যদি অপরাধী হিসেবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিয়েছি। তিনি সাবেক আইজিপি আর সাবেক সেনাপ্রধান। আব্দুল কাদের বলেন, বিএনপি মহাসচিবের মানসিক ট্রমা এখন ভয়াবহ পর্যায়ে। দাবি করেন, এই সরকারের আমলে বিএনপি নেতাকর্মী সহ নিরীহ কেউ হয়রানির শিকার হননি, তবে অপরাধ করলে ছাড় নেই। বিএনপি ক্ষমতা না পেয়ে পথ হারিয়ে দিশেহারা পথিকের তারা আজকে বেসামাল বক্তব্য দিচ্ছে। তাদের শক্তি কমে এসেছে ক্রমান্বয়ে নেতিবাচক রাজনীতি। আওয়ামী লীগ ক্ষমতা অর্জন করেছে, ক্ষমতা দখল। এর আগে সাবেক সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মানু মজুমদারের মরদেহে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে দলের পক্ষে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সাদা চামড়ার কারা আলাদা রাষ্ট্র করতে চায় তা পরিষ্কার করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এই দাবি জানান। যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ রাজবন্দীদের মুক্তির দাবিতে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে। এ সময় দুদু বলেন, কে নতুন রাষ্ট্র করার দাবি করেছেন তা বলতে হবে। এর সাথে দেশের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত বলে দাবি করেন দুদু। কর্মসূচিতে বক্তারা দাবি করেন, সাবেক সেনাপ্রধান আজিজকে যে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা, এটি দেশের জন্য একটি বাহিনীর জন্য লজ্জার। তারা বলেন, সাবেক পুলিশ প্রধানের অবৈধ সম্পদ ক্রোক করার আদেশ দিয়েছে আদালত। এই দুইজনই সরকারের প্রশ্রয়ে এইসব অপকর্ম করেছে বলে অভিযোগ তাদের। বলেন, এমন লোককে এমপি বানানো হয়েছে যাকে প্রতিবেশী দেশে খুন করা হয় স্বর্ণ চোরাচালানের ভাগ রাস্তাঘাট, বন্দর সবকিছু একটি পার্শ্ববর্তী দেশকে দিয়ে দিয়েছে। আপনি নিজেও স্বীকার করেছেন, ভারতকে এমন কিছু আপনি দিয়েছেন যা সে আপনার কখনো বলতে পারবেন। তাহলে সাদা চামড়া বলতে আপনি কাদেরকে মিন করেছেন? কে আপনার কাছে দাবি করেছে আর সাদা চামড়ারা নতুন রাষ্ট্র বানাতে চাচ্ছে? এই কথাটি আপনাকে পরিষ্কার করতে হবে। আপনি পদত্যাগ করে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ রক্ষা করার জন্য একটি সরকার জনগণের হাতে ক্ষমতা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেন। ফিলিস্তিনের পক্ষে কথা না বলায় বিএনপি জামাতকে কাপুরুষ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তারা ইসরায়েলের ও নেতানিয়াহুর দোসর বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে এসব বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিএনপি জামাত ইসলামের নামে মায়াকান্না করলেও ফিলিস্তিনের পক্ষে একটি কথা বলে না। কেউ কেউ অখুশি হবেন বলেই দল দুটি এই ইস্যুতে কথা বলে না বলে ডক্টর হাসান মাহমুদ মন্তব্য করেন। অভিযোগ করেন, একটা ইসলামী দলের পীর সরকারের বিরুদ্ধে বায়তুল মোকাররমে বিক্ষোভ করলেও ফিলিস্তিন ইস্যুতে কথা বলে না। এদেরকে চিনে রাখার আহ্বান জানান তিনি। নেতানিয়াহুকে গ্রেফতারে আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটরের আবেদনে বাংলাদেশের পূর্ণ সমর্থন আছে বলে জানান মন্ত্রী। বলেন, বিশ্ব শান্তির জন্য ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি। ইসরায়েলি বাহিনী যেভাবে বর্বরতা চালাচ্ছে সেটি কখনো সমর্থনযোগ্য নয়, এটি মার্কিন যুক্তরাষ্ট্রও বলেছে। অথচ আমাদের বিএনপি জামাত কিছু বলে না। খালি সরকার নামানোর জন্য মির্জা ফখরুল সাহেব সকালবেলা এক কথা, বিকেলবেলা এক কথা, কিন্তু মুখ দিয়ে কখনো ফিলিস্তিনিদের পক্ষে কোনো কথা বের হয় না। আর জামাতে ইসলাম আল্লাহর আইন প্রতিষ্ঠা করবেন। আরে বেটারা, একটি শব্দ তোমরা আজ পর্যন্ত বলো নাই ফিলিস্তিনিদের পক্ষে। তোমরা কাপুরুষ এবং তোমরা কোনো বক্তব্য না দিয়ে বিএনপি এবং জামাত ইসরায়েলের দোসরে রূপান্তরিত হয়েছে।
ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই হওয়া বঙ্গবাজারে শেষ পর্যন্ত নির্মাণ হতে যাচ্ছে বহুতল আধুনিক বিপণী বিতান। শনিবার নির্মাণ কাজের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিদর্শনে গিয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, বঙ্গবাজারের মতো বড় অবকাঠামো নিয়েই ধোঁয়াশা তৈরি করা হলেও সবই নির্মাণ করা হবে। আর ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, আগামী 3 বছরের মধ্যে দোকান বুঝিয়ে দেওয়া হবে। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। সেদিন নগরবাসীর সকাল হয় ভয়াবহ অগ্নিকাণ্ডের খবরে। গেল বছরের 4 এপ্রিল রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে সময় লাগে প্রায় 75 ঘন্টা। আর সেই সময়ে চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় ব্যবসায়ীদের সব স্বপ্ন ও জীবিকার অবলম্বন। চোখের জল মুছে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকা ব্যবসায়ীদের জন্য নির্মাণ করা হচ্ছে 10 তলা বহুতল আধুনিক বিপণী বিতান। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো মার্কেটের সেই স্থানেই নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিফলকের মোড়ক উন্মোচন করবেন। শুক্রবার বিকালে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। এবং দেখেন 1 বছরের মধ্যে আমরা সকল নকশা এবং দরপত্র সম্পন্ন করে ফেলছি। এখন মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল যখন এটা ভিত্তিপ্রস্তর দিয়ে দিবেন, ফলক উন্মোচন হবে, এখানে অনুষ্ঠান স্থল উনি ত্যাগ করার পরেই আমরা কাজ শুরু করে দেব। না, আসলে মাননীয় প্রধানমন্ত্রী তো বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নতির জন্য কাজ করেন এবং সারা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নতির যখন কাজ করেন তখন ঢাকার উপকণ্ঠে এরকম একটি বঙ্গবাজার, যেখানে ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করে অর্থবিত্ত রুজি রোজগার করেন, তাদের এই বিষয়ে কেন উনি বিবেচনা নেবেন না? এরকম দুয়াশা থাকার কোনো কারণ নেই। আমাদের প্রত্যেকটি অবকাঠামোর ব্যাপারে দুয়াশা ছিল, বাস্তবায়িত। এ সময় প্রশ্ন ছিল, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কতদিনের মধ্যে দোকান বুঝে পাবেন? ইচ্ছা রয়েছে, পরিকল্পনা রয়েছে যে 3 বছরের মধ্যেই আমরা উন্মুক্ত করে হস্তান্তর করে সকল ব্যবসায়ীদের হাতে এই মার্কেট, এই বিপণী বিতান তুলে দেব। একই সময় আরও 2টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। 1 সপ্তাহের ব্যবধানে বাজারে বেশ কিছু নিত্যপণ্যের দাম কমেছে, তবে বেড়েছে কোরবানি সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণের দাম। পেঁয়াজ, আদা ও রসুনের দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। তবে চাহিদা কমে যাওয়ায় মুরগির দাম এখন নিম্নমুখী। মাইনুল শোভনের রিপোর্ট। উৎপাদন কমে যাওয়ার অজুহাতে কয়েক সপ্তাহ রাজধানী সহ সারা দেশের বাজারগুলোয় অস্থিতিশীল ছিল ব্রয়লার ও সোনালী মুরগির দাম। তবে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। শুক্রবার বাজারে গিয়ে দেখা যায় সোনালী মুরগির জাত সপ্তাহান্তে কমেছে 30 থেকে 40 টাকা পর্যন্ত, বিক্রি হচ্ছে 360 থেকে 370 টাকায়। আর ব্রয়লার মুরগির কেজি 5 থেকে 10 টাকা কমে বর্তমান দাম 220 টাকা। সামনে আরো দাম কমবো, সামনে কুরবানি ঈদ না, সামনে একটু দাম কমবো। আমার মনে হচ্ছে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে। মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন এবং আমার মনে হয় সরকারের যে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন, বাংলাদেশ ব্যাংক অথবা অর্থ মন্ত্রণালয়, ওনারা চেষ্টা করছেন, চালাচ্ছেন। যদিও গরুর মাংসে আবারও সেই অস্বস্তি। হাতে গোনা কিছু জায়গায় 750 টাকায় মিললেও বেশিরভাগ বাজারেই বিক্রি হচ্ছে 800 টাকায়। মুরগির ডিমের দাম নতুন করে না বাড়লেও এখনও সেই বাড়তি দামে কিনে খেতে হচ্ছে সাধারণ মানুষকে। ডজন কিনতে এখনও গুনতে হচ্ছে 150 টাকা। কাজে কিনা তো খাওয়া সম্ভব না। এখন ধরেন ডিম এই থাকে 100 টাকা, 120 টাকা ডজন থাকে, এখন আমার 160 টাকা ডজন হয়ে গেছে। ডলারের দাম বাড়ানোর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে আমদানি করা আদা আর রসুনে। 1 সপ্তাহের ব্যবধানে বেড়েছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। সেই সাথে দেশি পেঁয়াজেরও অযৌক্তিক দাম ভোগাচ্ছে ক্রেতা সাধারণকে। রসুনে 15 টাকা, আদা 20 টাকা করে বাড়ছে কেজি প্রতি। এগুলো বাইরের, বাংলাদেশি না। আদাটা বাইরের। বেতন পাইতে শেষ হয়ে যায়, 30,000 টাকা কিছু হয় না ঢাকা শহরে। ঠিক আছে, এ হচ্ছে ঢাকার পরিস্থিতি। বেশিরভাগ জাতের মাছের দাম নতুন করে বাড়েনি, যদিও ইলিশ, রূপচাঁদার পাশাপাশি খাল বিলের মাছের দামও বেশিরভাগ মানুষের নাগালের বাইরে। অনেক দাম বাবা, শৈল মাছ ধরা যায় না। সরকার কিছু মনে হয় না করে, কারণ কোনো জিনিসেরই দাম কম না। আমদানি বেশি হয়ে গেলে বাবার দাম ঠিক হয়ে যাবে আগের মতন। সরবরাহ বাড়ায় কেবল পেঁপে ছাড়া বেশিরভাগ সবজির দাম কমেছে 20 টাকা পর্যন্ত। তবে অন্য নিত্যপণ্যের দাম বাড়তি থাকায় স্বস্তির খুব একটা সুযোগ নেই। পটল 50 টাকা কেজি, ঢেঁড়স 60 টাকা কেজি, বটবুটি 80 টাকা কেজি, টমেটো আর টকটা 100 টাকা, আর মিষ্টিটা 80 টাকা।
ফুলকপি 50 টাকা পিস, লাউ আছে 60 টাকা পিস, ঝিঙ্গা দুন্দুল চিচিঙ্গা 50 টাকা 60 টাকা কেজি। মিনিকেট, নাজিরশাইল সহ বেশিরভাগ চালের দাম স্থিতিশীল, তবে মোটা জাত এক সপ্তাহের ব্যবধানে 2 টাকা কমে বিক্রি হচ্ছে 48 টাকায়। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। বঙ্গোপসাগরের নিম্নচাপটি বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। কাল দুপুরে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। রূপ নিলে এর নাম হবে রেমাল। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্রবন্দরে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রেমালের গতিপথ পরিবর্তন হতে পারে বলে ধারণা আবহাওয়া অধিদপ্তরের। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন নিম্নচাপটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি বাংলাদেশের উপকূলের দিকেই আসতে পারে। ঘণ্টায় ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে 120 থেকে 130 কিলোমিটার। তবে এটি সুপার সাইক্লোনের রূপ নেওয়ার কোনো শঙ্কা নেই। খুলনা থেকে পটুয়াখালী, খেপুপাড়ার মাঝামাঝিতে আঘাত হানতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় উপকূল সহ দেশের বিভিন্ন জায়গায় নামতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে জুডিশিয়ালকেও স্মার্ট হতে হবে। সকালে দিনাজপুর আদালত চত্বরে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার উদ্বোধন শেষে তিনি কথা বলেন। ওবায়দুল হাসান আরও বলেন, সংবিধানে অধিকার পাওয়ার বিষয়ে যে কথা বলা আছে তা প্রতিষ্ঠা করতে প্রধান বিচারপতি থেকে সহকারী জজ পর্যন্ত সকলকেই কাজ করতে হবে। বাংলাদেশের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার যে আন্দোলন, সেই আন্দোলনে বিচার বিভাগ জনগণের সাথেই আছে। সকল মানুষেরই আইনের অধিকার, নেওয়ার অধিকার আছে। সংবিধান তাদের সেই মৌলিক অধিকার নিশ্চিত করেছে এবং বাংলাদেশের সংবিধানে তাদের অধিকার নেওয়ার যে কথাগুলো বলা আছে সেইগুলো প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা যারা বিচার বিভাগে কাজ করছি, আমার থেকে শুরু করে প্রধান বিচারপতি থেকে শুরু করে আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট জাজ পর্যন্ত সকলেই একই কাজে আমরা নিবৃত আছি এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন, ন্যায় বিচার প্রতিষ্ঠার যে আন্দোলন, সেই আন্দোলনের বিচার বিভাগ জনগণের সঙ্গে আছে এবং জনগণের অধিকার, ন্যায়ের অধিকার, সেই অধিকারটি প্রতিষ্ঠিত করার জন্য আমরা যে পদক্ষেপ নিয়েছি, এই ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠা একটি সামান্য পদক্ষেপ মাত্র। নতুন একটি গ্যাস ফিল্ডের সন্ধান মিলেছে সিলেটের কৈলাসটিলায়। সারা দেশে গ্যাস উৎপাদন বাড়াতে নতুন যে সকল প্রকল্প হাতে নেওয়া হয় তার একটি এই কৈলাসটিলা 8 নম্বর কূপ। এই কূপের খনন কাজ শুরু হয় চলতি বছরের 11 জানুয়ারি। 4.5 মাসে সফলভাবে খনন কাজ শেষে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য গ্যাসের প্রেসার সহ অন্য পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে গ্যাসের মজুদের পরিমাণ জানাবেন সংশ্লিষ্টরা। তারা জানিয়েছেন, এই কূপ থেকে প্রতিদিন 18 থেকে 21 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এনএসআই এর কর্মকর্তার পরিচয়ে চাকরির প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে 30 জনের কাছ থেকে 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। রাতে সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের শেখের হাট থেকে মমতাজ বেগম ও তার স্বামী মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে পরিচয় দিয়ে স্থানীয়দের প্রায়ই চাকরির প্রলোভন দেখাতেন অভিযুক্ত এই দম্পতি। এরই পরিপ্রেক্ষিতে 2021 সাল থেকে যুবকদের কাছ থেকে একাধিকবার টাকা হাতিয়ে নেন তারা। পরে 2023 সালের মাঝামাঝিতে চাকরি না হওয়ায় সবাই ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ বিষয়ে থানায় অভিযোগ করা হলে অভিযান চালায় র্যাব। পরে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের বাসা থেকে 960 পিস ইয়াবা ও প্রতারণার কাজে ব্যবহৃত ডকুমেন্ট জব্দ করা হয়েছে বলে জানায় র্যাব। সড়ক সম্প্রসারণ ও দুর্ঘটনার অজুহাতে ফের শতবর্ষী গাছ কাটার তোড়জোড় মেহেরপুর সড়ক ও জনপদ বিভাগে। মেহেরপুর চুয়াডাঙ্গা এবং মেহেরপুর মুজিবনগর সড়কের আরও 1500 গাছ কাটার তালিকা পাঠানো হয়েছে জেলা পরিষদকে। আগে গাছ কাটা হলেও এখনও লাগানো হয়নি নতুন গাছ। মেহেরপুর থেকে তুহিন আরণ্যের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। শতবর্ষী করই, মেহগনি, শিমুল, নিম সহ নানা জাতের গাছ ছিল মেহেরপুর কুষ্টিয়া, মেহেরপুর চুয়াডাঙ্গা এবং মেহেরপুর মুজিবনগর সড়কে। সেই সড়কের দুপাশ এখন ধুধু মরুভূমি। সড়ক প্রশস্তকরণে কাটা হয়েছে পুরানো গাছগুলো। এর রেশ কাটতে না কাটতেই আবারও গাছ কাটার তোড়জোড়। এবার মেহেরপুর চুয়াডাঙ্গা সড়ককে সম্প্রসারণ করতে 1500 গাছ কাটা হবে। সড়ক ও জনপদ বিভাগ বলছে, সড়ক সম্প্রসারণ সহ সড়ককে নিরাপদ ও ঝুঁকিহীন রাখতে মেহেরপুর চুয়াডাঙ্গা এবং মেহেরপুর মুজিবনগর সড়কের 1500 গাছ কাটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। এতে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। তাদের শঙ্কা, আর বসবাসের উপযোগী থাকবে না মেহেরপুর, বাড়বে প্রাকৃতিক বিপর্যয়।
গাছটা কেটে ফেলে তাহলে আমাদের অনেক সমস্যা, কারণ এই ধরনের বড় গাছ আমাদের এলাকাতে আর বেশি নাই, সবই এদেশের এমপি মন্ত্রীরা কেটে তারা নিজ নিজ এটা চলে গেছে। রাস্তায় গাছ চাইলে কত উপকার, রোদে আসি গাছতলা বসলো মানুষ শান্তি পাইল, বৃষ্টি হয় না, আর উপরে গাছ গাছ গেলে আল্লাহর গজব দিচ্ছে। যেখানে যে গাছগুলা থাকলে মানুষের উপকার হয় সেই গাছগুলা না কাটলেই সবচেয়ে ভালো হয়। সরকার তার প্রয়োজনে কাটলে কাটুক, কিন্তু গাছ কাটার আগে তাদের গাছ লাগাতে হবে। সচেতনদের অভিযোগ, পকেট ভারী করতেই এসব গাছ কেটে ধ্বংস করা হচ্ছে পরিবেশ। গাছ কাটার বিপরীতে একটি গাছও লাগানো হচ্ছে না। তাপ দেওয়ার কারণ মূল হচ্ছে এগুলো, অতিরিক্ত গাছ কেটে ফেলার কারণে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, এতে তাপ বৃদ্ধি পাচ্ছে। পরিবেশের উপর অবশ্যই বিরূপ প্রভাব পড়ছে। হ্যাঁ, যেহেতু আমরা জানি যে গাছ আমাদের গাছের মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহণ করি, গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আমাদেরকে অক্সিজেন দেয়। সড়কে দুর্ঘটনা এড়ানোর অজুহাত সড়ক ও জনপথ বিভাগের। তাদের দাবি, গাছগুলোর ডালপালা রাস্তার উপরে চলে এসেছে। এই গাছের জন্য কোনদিন ওই অ্যাক্সিডেন্ট হয় না। এই খরা তাপগুলো হচ্ছে, বৃষ্টি হয়েছে না এই গাছের কারণে, গাছগুলো সব নিধন করে হচ্ছে কেটে। গাছগুলো আরো আগেই কাটা দরকার ছিল আসলে মূলত, কিন্তু গাছগুলো আসলে অনেক দীর্ঘদিনের পুরাতন হয়ে গেছে এবং গাছগুলো শারীরিকভাবে বৃদ্ধি পেয়ে এতটা প্রসারিত হয়েছে যে এটা অনেকাংশে কিন্তু সড়কের দিকে ঠেলে চলে আসছে। তো এটা হচ্ছে যে সড়ক দুর্ঘটনা থেকে হচ্ছে যে রক্ষা করা। আর হচ্ছে কিছু গাছের ডাল আছে, যে গাছের ডালগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। জেলা পরিষদের দাবি, তাদের অনুমতি না নিয়েই সড়ক এবং বন বিভাগ প্রশাসনিক নির্দেশে গাছ কেটে উজাড় করে ফেলেছে। জেলা কর্তৃপক্ষ বন বিভাগের সাথে পরামর্শ করে রোডস অ্যান্ড হাইওয়ে বন বিভাগকে দিয়ে টেন্ডার করায় এই গাছগুলো কর্তন করছে। আমরা তাদেরকে আপত্তি করেছিলাম, তারা মামলাটা নির্বাহী ক্ষমতা বলে খারিজ করে দিয়েছে। এর আগে মেহেরপুর কুষ্টিয়া সড়ক সম্প্রসারণের জন্য প্রায় 3000 গাছ কেটে ফেলে সড়ক বিভাগ। লাগানো হয়নি নতুন কোনো গাছ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিলুপ্তির পথে জয়পুরহাটের চুন শিল্প। নানা প্রতিকূল পরিস্থিতিতে চুন তৈরির ঐতিহ্য বংশ পরম্পরায় ধরে রেখেছেন জয়পুরহাটের যুগীরা। কুটির শিল্পের আওতায় সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি চুন কারিগরদের। জয়পুরহাট প্রতিনিধি আবু বকর সিদ্দিকের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। পান খেতে চুন লাগে ভালোবাসতে গুণ, কিংবা পানের সাথে চুন আর পাতে লাগে নুন, এরকম নানা লোক শোলক একসময় গ্রাম বাংলার মানুষের মুখে মুখে প্রচলিত ছিল। বিয়ে শাদী আর মেহমানদারিতেও পান সুপারি চুন ছাড়া চলে না। বাঙালি সংস্কৃতির সাথে জড়িয়ে থাকা চুন শিল্প কালের আবর্তে এখন মৃতপ্রায়। চরম বিপাকে শিল্পের কারিগররা। খাল বিল নদী থেকে ঝিনুক কুড়িয়ে নানা পদ্ধতিতে যারা চুন তৈরি করে তাদেরকে যুগী বা চুনারু বলা হয়। ঝিনুক পরিষ্কার করে রোদে শুকিয়ে আগুনে পুড়ে তৈরি হয় চুন। জয়পুরহাট, আক্কেলপুর, পাঁচবিবি, দোয়ানীঘাট, পুরানা পৈল সহ জেলায় 50-এরও বেশি পরিবার চুন শিল্পের সাথে জড়িত। নদ নদী ও খাল বিলে ঝিনুকের সংখ্যা কমে যাওয়া, আমদানি, চুনাপাথর থেকে তৈরি চুনের ব্যবহার বেড়ে যাওয়ায় যুগীদের তৈরি চুনের চাহিদা কমেছে। এসব কারণে পেশাদার যুগীরা ছেড়েছেন পৈতৃক পেশা। ঝিনুক শামুক পাওয়া যাচ্ছিল, এখন ওটা আর পাওয়া যায় না। এখন আমাদের কিনতে হয়, বগুড়া থেকে কিনতে হয় শঙ্খ। শঙ্খ কিনে তেমন লাভ হয় না, এদের আমাদের ব্যবসায় চলে না। সব জিনিসের দাম বেশি হয়, আমাদের খুবই কষ্ট, খুব সেল করলে খুব কষ্ট করি মনে করেন যে বিক্রি করি। এখন মনে করেন যে দিন পর যা খুবই কঠিন হয়। 20 ঘর ছিল, এখন আগে ঝিনুক ছিল, নদীর থেকে তুলতাম, নিজে নিজেরা তুলতাম, তুলে ব্যবসা করতাম, ওর লাভ হতো বেশি। এখন বগুড়া থেকে নিয়ে আসে কোনো লাভ হয় না। 2 দিন পর 3 দিন পরে দাম বাড়ায়। ব্যবসা করি, কোনো কিছু আমরা পাই না, অনুদান পাই না সরকার থেকে। আমাদের চাল পাল বেশি, আমাদের অভাব, আমরা কিছু বলতে পারি না, আমাদের কিছু দান করে না, আমরা কষ্টভাবে চলি। যুগীদের সহজ শর্তে ঋণ সহ কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বিসিক। এবং তাদের যদি শিল্প ব্যবসা পরিচালনা করার জন্য যদি কোনো ধরনের ব্যবসায়িক প্রশিক্ষণ দরকার পড়ে এবং যদি ভবিষ্যতে বিসিকের পক্ষ থেকে কোনো আর্থিক সহযোগিতা করার সুযোগ থাকে, তাহলে বিসিকের কাছ থেকে আমরা সার্বিক সহযোগিতা করব। সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া পেশা হিসেবে এই শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব নয় বলে সংশ্লিষ্টরা মনে করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
কবি আসাদ চৌধুরীর সব লেখা লিপিবদ্ধ করে আসাদ চৌধুরীর স্মারকগ্রন্থ বের করেছে কাঠ পেন্সিল সাহিত্য সংসদের সম্পাদক কবি সীমান্ত আকরাম। শুক্রবার বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য চিন্তাবিদ ও লেখক অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। সভাপ্রধান হিসেবে ছিলেন প্রখ্যাত লেখক, সমাজ বিশ্লেষক ও রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক ও মুক্তিযোদ্ধা সংগঠক সিরাজউদ্দিন আহমেদ, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, কবি আসাদ মান্নান ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর সহ আরও অনেকে। এ সময় কবি আসাদ চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করেন আলোচকরা। বলেন, আসাদ চৌধুরীর লেখা রাষ্ট্রীয়ভাবে বাংলা একাডেমির সংরক্ষণ করা উচিত ছিল। সেই কাজটি কাঠপেন্সিল সাহিত্য সংসদ করেছে। আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষ্যে সিরাজগঞ্জে মতবিনিময় সভা করেছে কৃষক দল। বিকালে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ৩য় দ্বিবার্ষিক সম্মেলন। সংগঠনের আহ্বায়ক আবু জাফর মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার, সংসদ সদস্য বদিউজ্জামান সোহাগ, সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শিমুন। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের অর্থনৈতিক উন্নয়নের চলমান ধারা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। বেসরকারি টেলিভিশন এবং রেডিও স্টেশনের সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টার অ্যালায়েন্স অব বাংলাদেশ এনবিএ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ উপস্থাপকদের মিলন মেলায় পরিণত হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তন। ১৯টি পদে ২০২৪ থেকে ২০২৬ মেয়াদে সংগঠনটির সভাপতি, সহসভাপতি ও কার্যনির্বাহী পদে ভোট হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন মাই টিভির সাকলাইন রাসেল। সাধারণ সম্পাদক পদে এনটিভির রাইসুল হক চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদে বাংলাভিশনের নাদিরা আশরাফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। এমপি আনারের লাশের টুকরা খুঁজতে কসাই জিহাদকে নিয়ে ভাঙড়ের কৃষ্ণমাটিতে কলকাতার সিআইডি, ঢাকায় ৩ জন ৮ দিনের রিমান্ডে। আজিজ বেনজির কাউকে প্রোটেকশন দেবে না সরকার, বলেছেন ওবায়দুল কাদের। ক্ষমতাসীনদের প্রশ্রয়েই তাদের এত অপকর্ম, দাবি বিএনপির। বহুতল ভবনে ঘুরে দাঁড়াবে আগুনে পোড়া বঙ্গবাজার, কাল ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। ৩ বছরের মধ্যে দোকান বুঝিয়ে দেওয়ার আশ্বাস। আরও চড়েছে পেঁয়াজ, আদা, রসুনের বাজার। গরুর মাংসে ফের অস্বস্তি, কিছুটা কমতির দিকে মুরগি, মোটা চাল ও সবজির দাম। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।